বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন আমি আলোচনা করব চতুর্থ অধ্যায়, উদ্ভিদের বংশবৃদ্ধি। তো উদ্ভিদের বংশবৃদ্ধির এটা কিন্তু আমাদের তৃতীয় পর্ব। যদি 1 ও 2 নম্বর পর্ব দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। পাঠ 5 ও 6, পরাগায়ন। তো পরাগায়ন জিনিস শব্দটার সাথে আমরা মোটামুটি যেহেতু ক্লাস 8-এ পড়ি, সবাই আমরা পরিচিত। পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। তো পরাগায়নকে কি বলা হয়? পরাগ সংযোগ। কেন বলা হয় পরাগ সংযোগ? কারণ পুংকেশর থেকে পরাগরেণুটা গর্ভকেশরে আসা পতিত হয়। তো পরাগায়ন ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত আসে কিন্তু আমাদের, যে পরাগায়ন কিসের পূর্ব শর্ত বা ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত কি, তখন কিন্তু আমাদের বলতে হয় পরাগায়ন। এগুলো কিন্তু নৈর্বৃত্তিকে অনেক বেশি আসে বা ক নাম্বারে। একটি ফুলের পুংস্তবকের পরাগদানিতে তোমার আঙুলের ডগা ঘষে দেখো। এখন কি আমরা কি করব? একটা পুংস্তবকের, যে ফুলের পুংস্তবকের পরাগদানিতে আমরা কি করব? আমাদের হাতের আঙুলটা স্পর্শ করাবো। স্পর্শ করলে দেখবো আঙুলের মাথায় হলুদ কিছু লেগে আছে। তোমার হাতে নিশ্চয়ই হলুদ বা কমলা রঙের গুঁড়ো লেগেছে, অবশ্যই লাগবে। এই গুঁড়ো বস্তুই হচ্ছে পরাগরেণু। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে পরাগরেণু কাকে বলে, তখন আমরা বলবো কি, একটি ফুলের পুংস্তবকের পরাগদানিতে হলুদ বা কমলা রঙের গুঁড়ো থাকে, এই গুঁড়োটাকে বলা হয় পরাগরেণু। তাহলে কি, একটি ফুলের পুংস্তবকের পরাগদানিতে হলুদ বা কমলা রঙের যে গুঁড়ো থাকে, এই গুঁড়োটাকে বলা হচ্ছে কি, পরাগরেণু। আশা করি পরাগরেণুর সংজ্ঞা বুঝতে পারছো। ফুলের পরাগদানিতে পরাগরেণু একই ফুলে, তাহলে আমাদের এখানে কি বলতে হবে? এখন আমরা শিখব পরাগায়ন কাকে বলে। তো ফুলের পরাগদানি হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। তাহলে পরাগায়নটা ঘটে কোথায়? একই ফুলে অথবা একই জাতের ভিন্ন দুটি ফুলের গর্ভমুণ্ডে পরাগায়ন ঘটে। তাহলে কি আমাদের পরাগায়নের সংখ্যাটা কি হচ্ছে? ফুলের পরাগদানি হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলা হয়। পরাগায়ন দুই প্রকার। কি পরাগায়ন? স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। স্ব মানে নিজ, আর পর তো পরই, আমরা তো বুঝি। পর মানে ভিন্ন। তাহলে স্বপরাগায়ন কি? একই ফুলে বা একই জাতে গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলে। তাহলে একই ফুল, অর্থাৎ এই ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলা হয়। অথবা একই গাছের, এই যে একই গাছের ভিন্ন দুইটি ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাকে স্বপরাগায়ন বলা হয়। এই ফুলে আর এই ফুলে যদি পরাগায়ন করতো তাহলে হতো স্বপরাগায়ন, এটারও ঘটলে হতো স্বপরাগায়ন। তাহলে একই ফুলে পরাগায়ন ঘটলেও স্বপরাগায়ন, একই গাছের ভিন্ন দুইটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটলেও সেটাও স্বপরাগায়ন। তাহলে স্বপরাগায়নের সঙ্গে আমরা বুঝতে পারলাম এরকম ঘটে কোন কোন উদ্ভিদে? সরিষা, কুমড়া, ধুতুরা ইত্যাদি উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে। এরপর হচ্ছে পরপরাগায়ন। পর মানে হচ্ছে ভিন্ন দুটি উদ্ভিদের মধ্যে পরাগায়ন ঘটে হবে। তাহলে একই জাতের ভিন্ন দুটি উদ্ভিদের ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাকে বলা হয় পরপরাগায়ন। সংখ্যাটা ইজি না? তো একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে পরপরাগায়ন বলে। শিমুল, পেঁপে ইত্যাদি গাছের ফুলে পরপরাগায়ন হতে দেখা যায়। পরাগায়নের মাধ্যম, এখন পরাগায়নটা কি কি মাধ্যমে ঘটে সেটা আমরা দেখব। পরাগরেণুর স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। তাহলে পরাগায়নের মাধ্যম কাকে বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট সংজ্ঞা, এটা কিন্তু আসে। আমরা এখান থেকে দিব যে যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলা হয়। বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষ এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। তাহলে এরা কিন্তু পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা পাখি ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এ সময় পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। এই বাহকটি যখন একই প্রজাতির অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। এভাবে তাদের অজান্তে পরাগায়নের কাজটি হয়ে যায়। এগুলো ইজি, এই জন্য এত ডিটেলসে বলা হচ্ছে না। পরাগায়নের মাধ্যমগুলো সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষণ করা যায়।
মানে পরাগায়নের মাধ্যমগুলো যাতে সহজে ওই ফুল পর্যন্ত যায়, এজন্য ফুল নিজেই কিছু তাদের গঠনের পরিবর্তন করে, একে অভিযোজন বলা হয়। তাহলে অভিযোজন কাকে বলা হয়? ফুলের অভিযোজন কি? ফুলের অভিযোজনটা হচ্ছে পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে বিশেষ কিছু পরিবর্তন আসে, একে ফুলের অভিযোজন বলা হয়। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে ফুলের অভিযোজন কি। মাধ্যমের জন্য অভিযোজনগুলো আলাদা। অভিযোজনগুলো নিম্নরূপ। পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন: ফুল বড়, রঙিন এবং মধু গ্রন্থিযুক্ত হয়। তাহলে পতঙ্গ পরাগী ফুলের অভিযোজনের বৈশিষ্ট্যগুলো কি হয়? ফুল হয় বড়, রঙিন হয় এবং মধু গ্রন্থিযুক্ত হয় ফুলে। পরাগরেণু এবং গর্ভমুণ্ড আঠালো এবং সুগন্ধযুক্ত। তাহলে কি পরাগরেণু এবং গর্ভমুণ্ড দুটোই কি থাকে? আঠালো থাকে, যাতে পতঙ্গের গায়ে পরাগরেণুটা খুব সুন্দর করে লেগে থাকে, এবং সুগন্ধ হয় যাতে এর গন্ধে পতঙ্গটা তার কাছাকাছি যায়। জবা, কুমড়া, সরিষা ইত্যাদি। তো বায়ু পরাগী ফুলের অভিযোজন: অবশ্যই বায়ু পরাগী মানে বাতাসের সাহায্যে যায়, অবশ্যই পরাগটা হালকা হতে হবে। এজন্য ফুল বর্ণ, গন্ধ এবং মধু গ্রন্থি বিহীন। তাহলে এখানে কি হচ্ছে? ফুলের কোনো বর্ণ নাই, এটা ছিল রঙিন, বর্ণ নাই। এখানে কিন্তু সুগন্ধ ছিল, এটাতে গন্ধ নাই, এবং মধু গ্রন্থিযুক্ত আগেটা ছিল, এটা হচ্ছে কি মধু গ্রন্থিহীন। পরাগরেণু হালকা, অসংখ্য ও আকারে ক্ষুদ্র হয়। যেহেতু বাতাসের মাধ্যমে যায়, অবশ্যই হালকা হতে হবে এবং অনেক বেশি হতে হবে, কারণ বাতাসের মাধ্যমে এলোমেলো অনেক জায়গায় যেতে পারে, এবং আকারে খুব ক্ষুদ্র হয়। তো এদের গর্ভমুণ্ড আঠালো, শাখান্বিত, কখনো কখনো পালকের ন্যায়, যেমন দান। এগুলো কিন্তু আমাদের শিখে নিতে হবে, এগুলো কিন্তু আসে। পানি পরাগী ফুলের অভিযোজন: এরা আকারে ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য, আগেরটার মতোই। এরা সহজেই পানিতে ভাসতে পারে। এসব ফুলে সুগন্ধ নেই। স্ত্রী ফুলের বৃন্ত লম্বা, কিন্তু পুং ফুলের বৃন্ত ছোট। তো পরিণত পুং ফুল বৃন্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে, যেমন পাতা শেওলা। প্রাণী পরাগী ফুলের অভিযোজন: এসব ফুল মোটামুটি বড় ধরনের হয়, তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জুরিতে সজ্জিত থাকে। পুষ্পমঞ্জুরি আমরা চিনি অবশ্যই। এদের রং আকর্ষণীয় হয়, যেহেতু প্রাণীর মাধ্যমে স্থানান্তরিত হয়, অবশ্যই আকর্ষণীয় হতে হবে। এসব ফুলে গন্ধ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, যেমন কদম, শিমুল, কচু ইত্যাদি। তো এই ছিল এখনকার ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।